আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। হাজারি ওনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টার আমরা মোট 4টি ক্লাসে ভাগ করছি। আজকে আমরা প্রথম ক্লাসটি নেব। তো প্রথম ক্লাসে আমরা 1 থেকে 50 পর্যন্ত সলভ করব এবং দ্বিতীয় ক্লাসে 50 থেকে 100 পর্যন্ত সলভ করব। এইভাবে মোট 4টি ক্লাস থাকবে। ঠিক আছে, তাহলে শুরু করা যায়। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে যে আন্তর্জাতিকভাবে রাসায়নবিদ দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি ছিল। তো এই মূলনীতি কিন্তু 12টি দেওয়া হয়েছিল। এই 12টি মূলনীতি তোমাদের যে বই আছে হাজারি ওনাক স্যারের বই, ওই বইয়ের প্রথম দিকে দেওয়া আছে। আমি যদি একটু পড়ে তোমাদের শোনাই, দেখো প্রথমে আছে বর্জ্য পদার্থ রোধকরণ, তারপর হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার করতে হবে, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রাবক ব্যবহার এবং বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। এভাবে আর কি 12টা আছে। তোমরা এই কয়টা একটু মুখস্থ করে নিবা, কারণ এগুলো থেকে এমসিকিউ চলে আসে। তো এখানে কয়টা হবে? 12টি। পরের প্রশ্ন যাচ্ছে, গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে কোনটি সঠিক নয়? একটু আগে পড়ে শোনালাম। তার ভিতর দেখো যে বর্জ্য পদার্থ রোধকরণ এটা ছিল, সর্বোত্তম অ্যাটম ইকোনমি এটাও ছিল, শ্রমিকের স্বাস্থ্য সেবা এটা এটা ছিল না, দুর্ঘটনা প্রতিরোধ। হ্যাঁ, তো এটা এটা হবে শ্রমিকের স্বাস্থ্য সেবা, এটা কিন্তু ছিল না। তো বাকি সবগুলোই আমাদের এই 12টি নীতির ভিতর ছিল। এছাড়াও আরো কিছু নীতি রয়েছে, যেমন আমাদের কম টাকার ভিতরে কিভাবে সর্বোত্তম ব্যবহার করতে পারি, যেমন কম উৎপাদ, কম রিয়াকশন গুলো যেটা আছে আমাদের বিক্রিয়া করে, ওগুলো কম ইউজ করে আমরা যেন বেশি উৎপাদ পেতে পারি, আমাদের বর্জ্য পদার্থ যেন কম উৎপন্ন হয়, এই জিনিসগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। বিক্রিয়ার হারের একক নিচে কোনটি হয়? দেখো, বিক্রিয়ার হার হচ্ছে যে মোল পার লিটার ছিল, বিক্রিয়ার হার মোল পার লিটার পার সেকেন্ড হবে। যেহেতু হারের একক বলা হয়েছে, তার মানে একক সেকেন্ডে কত মোল বা ঘনমাত্রা বিক্রিয়া করবে সেটা। তো এখানে দেখো যে ঘনমাত্রা ক্ষেত্রে ছিল মোল পার লিটার, তার সাথে আমরা আরেকটা যোগ করব সেকেন্ড পার। তো বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তথ্যটি সঠিক? বিক্রিয়ার বেগ হ্রাস করতে পারে বিক্রিয়ার ঘনমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, এগুলো বিক্রিয়ার তাপ হ্রাস করার কথা বলছে, এগুলো বিক্রিয়ার বেগ আরো বৃদ্ধি করে দেয়। তো সক্রিয়ণ শক্তি বৃদ্ধি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিক্রিয়কের পৃষ্ঠতল বৃদ্ধি। দেখো, বিক্রিয়কের পৃষ্ঠতল যত আমরা বৃদ্ধি করি, তো বিক্রিয়ার বেগ কিন্তু তত বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে সক্রিয়ণ শক্তি বৃদ্ধি এই জিনিসটা হবে না, কারণ সক্রিয়ণ শক্তি বৃদ্ধি হলে ওই বিক্রিয়া করতে যে শক্তি দরকার ওইটা পেতে, মানে ওই পর্যন্ত অর্জন করতে অনেক শক্তি দরকার, যার কারণে বিক্রিয়াটা স্লো হয়ে যায়। তো বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি, বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যত কম হবে বিক্রিয়াটা তত দ্রুত হয়, কারণ এই সক্রিয়ণ শক্তিটা অর্জন করার পরে কিন্তু ও বিক্রিয়া করবে। তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কিরকম? তাপমাত্রা বাড়লে বিক্রিয়া তো হার বৃদ্ধি পায়, স্বাভাবিক। তো এখানে হচ্ছে সমানুপাতিক। কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হতে পারে? এখানে অনেকগুলো বিক্রিয়া দেওয়া আছে। এখন দেখো, এই জায়গায় যেই মিথেনটা আছে, মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়াটা, এখানে একটা যেই প্রভাবক দেওয়া আছে এইচবি, যে সূর্যালোকটা, তো এই ক্ষেত্রে বিক্রিয়ার হারটা সবচেয়ে বেশি হবে। তোমরা জানো এটা একটা চেইন রিয়াকশন, এটা হইতেই থাকে। রাসায়নিক বিক্রিয়া কখন ডেল এস ইজিক্যাল টু ডেল ই হবে? কখন হতে পারে ডেল এস ইজিক্যাল টু ডেল ই? তো তাপগতিবিদ্যার যে সূত্রটা ছিল, প্রথম সূত্রটা ডেল এস ইজিক্যাল টু ডেল ই প্লাস এটা একটু লিখে দিই। দেখো, যে প্রথম যে সূত্রটা ছিল ডেল এস ইজিক্যাল টু ডেল ই প্লাস পি ডেল ভি, এটাই তো ছিল, তাই না? তো এক্ষেত্রে দেখো যে রাসায়নিক বিক্রিয়া কখন ডেল এস এবং ডেল ই সমান সমান হবে। তো আমরা যদি এটাকে কোনোভাবে শূন্য করে দিতে পারি, তখনই কিন্তু এটা সমান সমান হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো তাহলে কি হবে? এটা সমান সমান করতে গেলে আমাদের যে আয়তনের পার্থক্য যেটা আছে, এটাকে যদি আমি শূন্য করে দিই, তখন হচ্ছে পুরো পুরো অংশটা কিন্তু শূন্য হয়ে যাবে। তো পুরো অংশটা শূন্য হলে তখন হচ্ছে আমাদের এই দুইটা মিলবে, তাই না? ওকে। তো এখানে দেখো, এই যে আয়তন স্থির, আয়তন যখন স্থির হবে তখন এই ডেল এস এর মান হবে ডেল বির মান হবে শূন্য, আর ডেল বির মান শূন্য হলে পুরোটাই শূন্য, তার মানে এই দুটা সমান সমানে আছে। ওকে,
তো পরের প্রশ্ন, কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? সাম্যাবস্থার যে বৈশিষ্ট্য নয়, 4টা বৈশিষ্ট্য ছিল সবার মুখস্থ থাকার কথা, যে সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা, তারপর হচ্ছে বিক্রিয়া হার না, বিক্রিয়া অসম্পূর্ণতা, এবং এটা ছিল, এখন দেখো এই যে বিক্রিয়া হার, এটা কিন্তু এটার ভিতর পড়ে না, ঠিক আছে? বিক্রিয়া হার এটার ভিতর কিন্তু পড়ে না। এখানে হাজারি-নাকশা সম্ভবত দিয়ে দিছো উভয় দিক থেকে সুসংগমতা, আসলে ওইটা হবে না। হ্যাঁ দেখো, হাজারি-নাকশার কিন্তু দিয়ে দিছে এই খ নাম্বারটা, আসলে এটা কিন্তু হয় না। তো আমাদের দেখা যায় যে বিক্রিয়ার যে হার, এটা কিন্তু এখানে হয় না। তো এখানে প্রভাবকের ভূমিকাহীনতার আরেকটা ছিল 4টা, তো এটা কিন্তু আসলে ছিল যে সাম্যাবস্থার বৈশিষ্ট্য। বিক্রিয়ার হার যেটা, এটা কিন্তু আসলে সঠিক না, এখানে এটা কিন্তু সঠিক না, ঠিক আছে? এটা কিন্তু সঠিক না, এগুলো কিন্তু সবগুলি কিন্তু বৈশিষ্ট্য, যে সাম্যাবস্থার এগুলো সবগুলি বৈশিষ্ট্য। আর এটা ছিল প্রভাবকের ভূমিকাহীনতা, আমি যদি লিখে দিই একটু, প্রভাবকের হীনতা। ওকে, তো প্রবাহকের ভূমিকাহীনতা। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তো এখানে দেখো সবগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া, তাই না? অক্সিজেনের সাথে বিক্রিয়াগুলো সাধারণত দহন বিক্রিয়া হয়। তো দহন বিক্রিয়াগুলো সবসময় তাপ উৎপন্ন করে। তো এই জায়গায় একটু বিষয় খেয়াল করবা যে নাইট্রোজেনের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা কিন্তু তাপহারী বিক্রিয়া হয়। ওকে, এখানে শুধু অক্সিজেন দিলেই বিক্রিয়াটা করবে না, আসলে এই নাইট্রোজেনের যে বন্ধনটা আছে এটা ভাঙতে খুবই কষ্ট, কারণ এটা ত্রিপল বন্ধনে থাকে, বুঝছো? এই যে নাইট্রোজেনগুলো হচ্ছে 3টা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। তো এদেরকে ভেঙে ভেঙে বিক্রিয়া করতে একটু কষ্ট হয়, এদেরকে বাইরে থেকে তাপ দেওয়া লাগে। তো এক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে তাপহারী বিক্রিয়া হবে। আর বাকি সবগুলো কিন্তু হচ্ছে দেখো কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে দহন বিক্রিয়া তৈরি করছে, পুড়ায় ফেলতেছে। এই যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতেছে এবং মিথেনকে পুড়াচ্ছে, এগুলো সবই হচ্ছে দহন বিক্রিয়া। তো কোনটি ঋণাত্মক প্রভাবক? গ্লিসারিন ঋণাত্মক প্রভাবক। কোনটি প্রভাবক বিষ? দেখো আর্সেনিক যেগুলো আছে, আর আর্সেনিকের অক্সাইড, এগুলো হচ্ছে প্রভাবকের বিষ। তো প্রভাবক বিষ কি করে? প্রভাবকের যে ক্ষমতা থাকে ওটাকে কমায় ফেলায়। তো কেডব্লিউ হলো কোনটি? যে পানির আয়নিক গুণফল যেটা থাকে, এই যে পানির আয়নিক গুণফল, ওটা। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের নিচে কোন প্রভাবক ব্যবহার করতে হবে? দেখো সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, যে বোটকা পেটুক, যে বোটকা পেটুক আছে একজন লোক, এই বোটকা পেটুকের স্পর্শে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা একটু মনে রাখতে পারো। আর এখানে বোটকা পেটুক কারা? এখানে বোটকা পেটুক হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড আর হচ্ছে প্লাটিনিয়াম। একটু লিখে দেই যে ভোটকা পেটুক। ভোটকা তো জানো কারা, ভোটকা হচ্ছে যারা মোটা থাকে, ভোটকা পেটুক। আচ্ছা দেখো, তো যারা ভোটকা মানে মোটা থাকে তাদের কিন্তু পেটও বড় থাকে, তাই না? তা ভোটকা এবং পেটুক এদের স্পর্শে, মানে একটা লোক আছে, সে লোকটা হচ্ছে ভোটকা এবং পেটুক, এদের স্পর্শে ভোটকা এবং পেটুক ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, আর পেটুক হচ্ছে প্লাটিনাম। ওকে, তো এই ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এবং প্লাটিনিয়াম এদের স্পর্শে, মানে এদের প্রভাবকে, এরা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা একটু মনে রাখবা। দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়াতে উভয়মুখী বিক্রিয়াতে দেওয়া আছে ডেল এস এর মান 192। তো এখানে কোনো সাইন দেওয়া নাই, তার মানে এটা আমরা ধরে নিব এটা প্লাস। আচ্ছা আমি একটু অ্যানোটেশন করি, তো ধরে নিব এটা হচ্ছে প্লাস, যেহেতু হচ্ছে এখানে কোনো সাইন নাই, তার মানে এটা প্লাস, কোনো কিছু না থাকলে এটা তো প্লাসই থাকে। তো এখন একটু খেয়াল করো, ডেল এস এর মানটা যদি প্লাস হয়, তার মানে এটা কি তাপহারী বিক্রিয়া, তাই না? তো তাপহারী বিক্রিয়া আমরা পাইলাম। এখন দেখো সর্বোচ্চ উৎপাদের জন্য শর্ত কি হবে? তো তাপহারী বিক্রিয়া যেহেতু, আমাদের তাপ বেশি করে দিলেই সর্বোচ্চ উৎপাদ পাবো,
আরেকটা বিষয় হচ্ছে এখানে ঘনমাত্রার একটা বিষয় থাকে, চাপের একটা বিষয় থাকে। দেখি চাপ কিরকম আছে এখানে। দেখো এখানে আছে 2টা আর এখানে আছে 1টা, তো কয়টা হলো? 3টা হলো, যোগ করলে হয় 3। আর এখানে আছে 2টা, তার মানে চাপের একটা পার্থক্য আছে, তাই না? এ পাশে আছে 3টা, এ পাশে আছে 2টা, তাহলে চাপের একটা পার্থক্য আছে। তাহলে আমরা এখানে চাপকে কি করব? ইনক্রিজ করব। চাপ চাপ ইনক্রিজ করব এবং তাপমাত্রা ইনক্রিজ করব। তাপ তাপ ইনক্রিজ করব। ওকে, তাহলে কি হবে দেখো, এখানে আমাদের দুটোই বাড়াতে হবে, উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। আচ্ছা, কি বলছে? সর্বোচ্চ উৎপাদ, তাহলে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপ, এটাই তো দরকার। আর নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ কিভাবে হয়? নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ, দেখো যদি নিম্ন তাপমাত্রা হইতো তাহলে জিনিসটা হওয়ার কথা ছিল এটা নেগেটিভ, কিন্তু এটা তো নেগেটিভ না। ডেলএস এর মানটা দেওয়া আছে পজিটিভ। পজিটিভ মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের তাপমাত্রা বাড়াইতে হবে। ওকে, এটাও মনে হয় হাজারিনাক স্যারের বইতে দেওয়া আছে এভাবে। 14 নম্বর, দেখো হাজারিনাক স্যারের বইতে কিন্তু এটা দেওয়া আছে উত্তর, কিন্তু আসলে উত্তর হবে প্রথমটা। এটা একটু তোমরা খেয়াল করো বিষয়টা, উত্তর প্রথমটা হবে। তুমি একটু লজিক মিলাও, বা একটু যদি লজিক মিলাও তাহলে বুঝতে পারবা যে এটা একটা তাপহারী বিক্রিয়া। এখানে আমি নিম্ন তাপমাত্রা দিলে তো উৎপাদ বেশি পাবো না, তাপমাত্রা আমার বাড়াইতে হবে। দেখো আরেকটা বিক্রিয়া আছে A2 এবং 3B2। আচ্ছা, একটা বিক্রিয়া হোক, এই বিক্রিয়া করে 2AB3 একটা জিনিস তৈরি করছে। বিক্রিয়াটির কেপি এবং কেসি এর সম্পর্ক কোনটি হবে? তো কেপি কেসি সম্পর্ক মেনলি কোনটা হয়? কেপি কেসি সম্পর্ক হচ্ছে কেপি কেসি ইকুয়াল টু RT বাই ডেলএন। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে কেপি ইকুয়াল টু কেসি RT বাই ডেলএন। এখন দেখো ডেলএন এখানে কত হবে? ডেলএন দেখো এই পাশে আছে কয়টা? একটা, দুইটা আছে, লিখি। দেখো এই জায়গায় মূল সংখ্যা কয়টা? এখানে আছে কয়টা? একটা। এখানে আছে একটা, 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 তিনটা, কয়টা হলো? চারটা। চারটা হলো এক পাশে। ওকে, আর এ পাশে কয়টা আছে? দুইটা। তো চারটা, দুইটা। ডেলেনের মান কত? ডেলেনের মান হচ্ছে -2। তো -2 বসাও, এই যে -2। তো ডেলেনের মান -2 বসালাম। ও একটা বিষয় আছে এখানে, এই যে কেপি আর এই দুইটা একরকম আছে, এখানে -2, এটা দেখলেই হবে না, তবে দেখতে হবে। দেখো এখানে কেপি ছিল, এখানে আছে কেসি, উল্টায় দিছে আর কি। তো এটাও হয়, এটা আমি কেসিটাও বের করতে পারি, এটা যদি উল্টা দিই তাহলে হয়ে যায়। তো তার দরকার নাই, আমরা কেপি যেহেতু পাইছি, কেপি ইকুয়াল টু কেসি RT বাই RT টু দি পাওয়ার ডেলএন। আবার প্রশ্ন আসছে যে AB3D বিক্রিয়াটি কেপি কেসি সম্পর্ক সমীকরণ কোনটি? একই প্রশ্ন তো ঘুরে ফিরে চলতে আসছে। আচ্ছা, তো এখানে কয়টা? 2 মোল। তো হিসাব করে করো, এখানে হচ্ছে 2 মোল, এখানে 2 মোল, এখানে হচ্ছে 3 মোল। তাহলে ডেলএন এর মান কত হচ্ছে? ডেলএন এর মান তো হচ্ছে 1। 1 মানে থাকা না থাকা একই কথা। তাহলে এই দুইটা তো অটোমেটিক বাদ হচ্ছে, এই দুটো অটোমেটিক বাদ হচ্ছে, এই দুইটার ভিতরে হবে আর কি। তো এখানে কি দেওয়া আছে? কেপি দেওয়া আছে আর হচ্ছে কেসি দেওয়া আছে, উল্টোটা দেওয়া আছে, তাই না? তো কেপি ইকুয়াল টু কেসি RT ঠিক তো দেওয়া আছে, ওটা তো দরকার নেই, আমরা কেপিটা দেখবো, কেসিটা দেখবো না। তো সূত্র হচ্ছে কেপি দিয়ে, কেপি ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেলএন। তো ডেলএন হচ্ছে 1, 1 দেওয়া না দেওয়া একই কথা। তো দেখো এই একটা অ্যামোনিয়া তৈরি বিক্রিয়া, এটা খুবই বিখ্যাত বিক্রিয়া। তো এখানে বিক্রিয়া কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কোনটি? একই প্রশ্ন আবার চলে আসছে ঘুরে ফিরে, দেখে নিও। কেপি ইকুয়াল টু কেসি RT বাই ডেলএন, তোমাদের ভাগ করে বিয়োগ করে নিবা। এখানে 4টা, এখানে 2টা, বিয়োগ করলে হচ্ছে ডেলএনের মান 2। দেখো অপশনে একটাই ডেলএনের মান -2 আছে। শুধু ডেলএনের মানটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু পেয়ে যাবে। ডেলএনের মান তো বোঝো, যে ডেলএন যে আমাদের উৎপাদ আছে, উৎপাদের যে মূল সংখ্যা বিয়োগ করবা, আর বিক্রয়কের যে মূল সংখ্যা, দুটা বিয়োগ করলে আমাদের মান যেটা আসে ওইটা হচ্ছে ডেলএনের মান, ওইটা হচ্ছে ডেলএনের মান। ওকে, ডেলএনের মান আছে -2। এখন -2 কোথায় আছে ওটা দেখলে কিন্তু তোমরা পেয়ে যাও, এখানে একমাত্র ওর ভিতরে -2টা আছে। কি করছে এখানে দেখো, ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটার সাথে বিক্রিয়া করে, এটা মানে এটা তাপ দিছে, তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে।
কার্বন ডাইঅক্সাইড হয়েছে, বিক্রিয়াটি কেসি কেপি আর কত বের করব। আচ্ছা দেখে কি এখানে বিক্রিয়াটি কেসি এর রাশিমালা বের করতে বলছে। আচ্ছা কেসি এর রাশিমালা বের করতে গেলে আমরা জানি যে উৎপাদের যে ঘনমাত্রাটা যেটা আছে বা বিক্রিয়কের ঘনমাত্রা। ও একটা বিষয় দেখো এখানে, এই যে আমাদের যে এস আছে, এস মানে কি সলিড, সলিড কিন্তু কাউন্টিং হবে না, তার মানে এগুলো আগেই কাটা, এগুলো আগেই কাটা। তার মানে কি থাকবে, এই যে শুধু আমাদের জিটা থাকবে। তাহলে এটাই তো একমাত্র পড়ে থাকি কোথায়, এই দেখো কত সুন্দর প্রশ্ন। তো এখানে শুধু এই কার্বন ডাইঅক্সাইডের যে ঘনমাত্রাটা ওইটাই ধরবো। ওকে, এগুলো ধরে না কেন, এগুলোর মান হচ্ছে 1 ধরি। ওকে, তো কেসির মান কি হবে, কার্বন ডাইঅক্সাইড। এখানে আবার কি দিছে, কেসি দেখো ক্যালসিয়াম অক্সাইডও দিছে, ক্যালসিয়াম অক্সাইড হবে না কিন্তু, এটা হচ্ছে সলিড, সলিড আগেই বাদ। এই যে ফসজিন নামে একটা যৌগ আছে, এই যে COCl2, ফসজিন। এই ফসজিন কি করলো, বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড এবং ক্লোরিন তৈরি করলো, ক্লোরিন ক্লোরাইড তৈরি করলো। বিক্রিয়াটি কেপি এর একক কোনটি হবে? তো কেপি এর আবার একক কি, কেপির তো একক নেই। হ্যাঁ, কেপির একক বের করা যায়, নাই তা না, একক বের করা যায়। তো ওইটা যখন একক বিহীন আছে তখন আমার একক বের করার কোনো দরকার নেই, কারণ কেপির কোনো একক, কেপি গেছি একক আমরা বের করবো না। আর মাঝে মাঝে যদি একক ভিন্ন না থাকে তখন হচ্ছে এটার একক তোমরা বের করে নিও, সমস্যা নেই। যে অ্যাটমসফিয়ার দিয়ে ভাগ করবো, অ্যাটমসফিয়ার গুলো বসে কাটাকাটি করে যা আসে, এটার কেপি গেছি বের করলে কত আসে, যদি একক বেরও করি তাহলে আসবে অ্যাটমসফিয়ার দুইটা একটা। তো এখানে শুধু অ্যাটমসফিয়ারটা আসবে আর কি, শুধু একটা আসবে, মানে একটা অ্যাটমসফিয়ার আসবে, এটিএম আসবে। তারপর এখানে একটাও কিন্তু নাই, সব দুইটা, দুই মাইনাস দুইটা, এক মাইনাস ওয়ান, এভাবে আছে। এটা যদি একক হইতো তাহলে কিন্তু শুধু একটা এটিএম হতো আর কি। পাশে লিখে দিই এটিএম, মানে অ্যাটমসফিয়ার যেটা, অ্যাটমসফিয়ারিক চাপ যেটা, একটা হইতো। নাইট্রোজেনের সাথে আহ, তিনটা হাইড্রোজেন বিক্রিয়া, একই বিক্রিয়ার সাম্যদ্রব্য K2 হলে নিম্নোক্ত সমীকরণের মতে বিক্রিয়াটির সাম্যদ্রব্য K2 এর সম্পর্ক কি হবে? আচ্ছা, ও এই ধরনের বিক্রিয়া। তো এটার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হচ্ছে যে এখানে যেটা থাকবে আর কি, এইগুলোকে পূর্ণ সংখ্যা নিয়ে নিতে হয়। তো দেখো এই জায়গাটায়, এই জায়গাটা হাফ আছে না, তো হাফ থাকলে কি হয়, রুট করতে হয়, হাফ থাকলে রুট করতে হয়। তো কে অনে আছে কি হাফ, K2 তে হয়ে যাবে এটা রুট। ওকে, এখন হাফ থাকলে রুট করতে হয়, হাফ থাকলে রুট করতে হয়। এই যে অ্যান্সারটা আগে দেখে নিই, হ্যাঁ ঠিক আছে। তো এটা একটু শর্টকাট টেকনিকে মনে রাখো, কারণ এই ধরনের জিনিসপত্র মাঝে মাঝে চলে আসে। তো এই যে জিনিসগুলো দেখবা এখানে হাফ টাফ কিছু কিছু থাকে, এটাকে কি করবা, এটাকে রুট করে দিবা, বাস। সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই দুটো বিক্রিয়া করলো, সালফার ডাইঅক্সাইড বিক্রিয়া তৈরি হয়েছে। তো এখানে কি বললো যে এই বিক্রিয়ার তাপমাত্রা বাড়লে কি পরিবর্তন হবে। তো বিক্রিয়াটা আসলে কি, তাপ উৎপাদী না তাপ হারি, ওইটা তো আমাদের আগে দেখা দরকার। আচ্ছা আগে দেখি বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি। এই দেখো এখানে প্লাস দিয়ে আছে তাই না, প্লাস দিয়ে 40 আছে কিলোজুল। এখন একটু চিন্তা করো যে বিক্রিয়াটায় একটু চালাকি করছে, চালাকি করছে কিভাবে, আমাদের সবসময় কি থাকে এরকম একটা সেমিকোলন দিয়ে, তারপর ডেল এইচ এর মান দিয়ে, তারপর হচ্ছে ওরা ইয়া করতো, তাপমাত্রাগুলো দিত, ডেল এইচ এর মান দিয়ে তারপর তাপমাত্রাগুলো এভাবে দিত। ওকে, এখন ওরা এইটা না দিয়া ওরা কি করছে, বিক্রিয়ার সাথে যোগ করে দিছে। তো বিক্রিয়ার সাথে যোগ করে দিয়েছে মানে বুঝতে হবে যে বিক্রিয়াটা করার পর এখানে এই 44 কিলো জুল তাপমাত্রা আর কি উৎপন্ন হয়েছে, এটা বুঝতে হবে। কারণ একটু কমন সেন্স খাটালে কিন্তু পারা যায়, এই দুইটা বিক্রিয়া করে এই পাশে যা যা হয় ওইটাই তো উৎপন্ন হয়। তো এখানে যেহেতু তাপ উৎপন্ন হয়েছে, তো এটা কি ধরনের বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি করব, যে বিক্রিয়াটিতে তাপমাত্রা বাড়লে কিরকম হবে, তাপমাত্রা বাড়লে তো উল্টা কাজ হবে, যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া। তো কি হচ্ছে দেখি, যে সালফার ডাইঅক্সাইডের উৎপাদ হ্রাস পাবে, আমরা মেইনলি সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করতে চাইছিলাম, হ্যাঁ এটার উৎপাদ হ্রাস পাবে। ওকে, পরের প্রশ্ন, 4.25 মোল H2Cl4। আচ্ছা, এটা একটা অঙ্ক দিয়ে দিছে বিরাট বড়, একটু খেয়াল করো। এই যে 4.
2.5 মোল কি দিছে হাইড্রোজেন। ওকে, আর এখানে এটা কিসের কাজ, এটার কোনো কাজ নেই। 4.75 মোল আয়োডিন দিছে। ওকে, এই মিশ্রণকে কি করবে, উত্তপ্ত করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করছে। কত মোল, 6 এত মোল। ওকে, এখানে কেসির মান বের করতে হবে। তো দেখো এটা কিন্তু বিশাল বড় একটা অঙ্ক। এখানে তোমাদের প্রথমে বিক্রিয়াটা করতে হবে, করে আমাদের বিয়োজন দ্রব্যকের মান বের করা লাগবে। বিয়োজন দ্রব্যকের মান বের করে তারপর ওইটা দিয়ে আমাকে কেসি বের করতে হবে। অনেক সময় চলে যাবে। আচ্ছা দেখো করে দিচ্ছিলাম। আচ্ছা দেখো বিক্রিয়াটা আগে করে দিই। H2 এটার সাথে বিক্রিয়া করলো কে, হাইড্রোজেন আয়োডাইড। ওকে, বিক্রিয়া করে কি তৈরি করলো, বিক্রিয়া করে তৈরি করলো হাইড্রোজেন আয়োডাইড। ওকে, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। ও এখানে কয়টা তৈরি করবে, দুইটা তৈরি করবে, এটাই তো, দুটা হবে। আচ্ছা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। এখন আমাদের দেখতে হবে কোনটা কত মোল করে ছিল। তো হাইড্রোজেন কত ছিল এখানে, 4.25 এটা ছিল, এখানে ছিল 4.75 এটাও ছিল, আর এই পাশে ছিল 6.7। ওকে, তো বিক্রিয়া যখন শুরু করবে, তো এটা কিন্তু ইনিশিয়ালি অবস্থা ছিল, ইনিশিয়ালি অবস্থায় এত ছিল, উত্তপ্ত করার পর এটা হয়েছে পরে, প্রথমে হয়নি কিন্তু, প্রথমে 0 আছে, পরে হবে আর কি ওখানে গিয়ে। তো যখন বিক্রিয়া শুরু হলো তখন কি করে, যে আলফা মোল করে বিয়োজন হয়, তাই না। 4.25 এটা থেকে যদি আমরা বিয়োগ করি, আলফা ধরি 4.75, এটা থেকে যদি আলফা ধরি, তো বিক্রিয়া করে এ পাশে এসে আমাদের উৎপন্ন হলো এতটুকু, এটা 6.7। ওকে, তো ওকে, তো এটা আমরা পরে দিচ্ছি, আমরা ডিরেক্টলি ধরে নেই যে এখানে আলফা মোল বিয়োজিত হয়েছে, আলফা মোল বিয়োজিত হয়েছে, হয়ে উৎপন্ন হয়েছে এটা। ওকে, তাহলে দেখো এই যে 2 আলফা বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে কত, 6.7। তাহলে একটা আলফার মান কত হবে, একটা আলফার মান হবে 6.7 ভাগ 2। এক অঙ্ক করতে তো আমার দিন শেষ করে দেবে আজকে। 6.7 দেখো 3.35। ওকে, এই একটা মান আসলো। তো আলফার মান এটা আসলো। এখন আমরা কি করব, এই যে এটা থেকে বিয়োগ করে দেখতে হবে এখানে কতটুকু আছে, এখানে কতটুকু আছে, তারপর আমরা কেসি বের করব। তো করি যতটুকু টাইম লাগে। আচ্ছা, তো কত পেলাম, 3.33। এটা একটু মাথায় রাখি যে আলফার মানটা পাইছিলাম 3.33, আলফার মান পাইছিলাম 3.35। ওকে, এখন দেখি যে এই হাইড্রোজেন আছে কতটুকু, 4.25 থেকে আমাদের বিয়োগ করতে হবে 3.35। আর আয়োডিন আছে কতটুকু, এইগুলো মানে তোমরা পারবে অঙ্ক করতে, এগুলো আর করতেছে না। কত, 3. তো বিক্রিয়া বিয়োগ করলে কত হয়, 4.7 0.9 4.75 বিয়োগ 3.35 1.4। ওকে, তো এই মানগুলো একটু মাথায় রাখি, তাহলে তো বোর্ডে পাবো না। ওকে ওকে, এখানে হাইড্রোজেন ছিল কত, 0.9, আর আয়োডিন ছিল হচ্ছে 1.4। ওকে, অনেক হয়েছে, এবারে তো অঙ্কগুলো করা যাক। তো কেসির ক্ষেত্রে কি করি, যে কেসি ক্ষেত্রে হয় যে উৎপাদের ঘনমাত্রা কত ছিল, উৎপাদের ঘনমাত্রা ছিল 6.7 মোল। আচ্ছা, এটা মোল আছে, মোল থেকে আবার ঘনমাত্রা নিতে হবে, তাহলে মানে কি বি দিয়ে বিয়োগ করতে হবে, কি ভাগ করতে হবে, উপরে কিন্তু স্কোয়ার আছে কারণ এখানে দুইটা হয়েছিল। আচ্ছা, আর এ পাশে নিচে কি কি আছে, এই পাশে হাইড্রোজেন আর আয়োডাইড দুটা। হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল 0.9 ভাগ দিতে হবে বি দিয়ে,
কি যে রে, ভাগ করতে হবে বি দিয়ে। আচ্ছা, তো এখানে বি আলটিমেটলি কাটা যাবে, এগুলোতে বি নাই দিই, বি দরকার নেই। তো এখানে বি কাটা দিয়ে দিচ্ছি, বাস। ওকে, এবার ক্যালকুলেশন করা যাক। ওকে, 6.7 স্কোয়ার ডিভাইডেড বাই 0.9 গুণ 1.4, আল্লাহ জানি মিলবে কিনা। 35.62, 35.6 কোথায়, এটা তো না, এটা তো না, 37 হয়ে গেছে। এই যে এটা একটু কাছাকাছি যায়, 35.15, আমার মানটা আসছে 35.62। অত ক্যালকুলেশন তো ভুল করার কথা না। দেখো স্যারের বইতে হয়তো ভুল করছে, জানি না, না হয় আমার ক্যালকুলেশনে ভুল আছে। দেখো মানটা আসে এখানে 35.15, এটা স্যারের বইতে দেওয়া আছে, হাজারি নাক স্যার বই, কিন্তু আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার হিসাব মতো আসছে 13.5.6, 13.5.62, মানে এটা আসছে আমার হিসাব মতো। এখন দেখো, এখন কি করবা, তোমরা হিসাব করে পাচ্ছ এটা আর বইতে আছে এটা, তখন যেটা কাছাকাছি ওইটাই দিবা। ওকে, অ্যাডমিশনের ক্ষেত্রে তো কাছাকাছি মান পাইবা ওইটাই, কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে তো ক্যালকুলেটর এলাও না। তখন বুয়েট বা একাডেমিক যে কোনো ইয়াগুলো আছে, এক্সামগুলো আছে, ওখানে তোমাদের ক্যালকুলেটর এলাও করবে। তো ওই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেশন করে এক্সাক্ট মানটা তোমরা বসাবা, আর যদি কাছাকাছি মান পাও ওইটা বসাবা। এক্সাক্ট মান নাও থাকতে পারে, অনেক সময় ভুল করে প্রশ্নে, তখন কাছাকাছি যে মানটা আছে ওটাই বসে দিবা। এই অঙ্ক আর করা যাবে না, আবার কি আসলো। আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি, এই যে একটা বিক্রিয়া আছে, তো বিক্রিয়া নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এখানে বিক্রিয়ায় নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ যথাক্রমে দেওয়া আছে 6.69 এবং 0.39 দেওয়া আছে। কেপি এর মান বের করো। দেখো আংশিক চাপ যদি দেওয়া থাকে, তো টোটাল চাপ যেটা আছে ওটার সাথে গুণ করে কেপি এর মান তোমরা বের করতে পারো। তো মোট চাপ কি দেওয়া আছে, বিক্রিয়া এর আংশিক চাপ দেওয়া আছে, তো মোট চাপটা তোমাদের বের করা উচিত। মোট চাপটা বের করলে সবগুলো যোগ করবা, যোগ করে যে মানটা আসে সেটা হবে মোট চাপ। দেখো তোমাদের এই টোটাল মোট চাপটা বের করতে হবে, টি টোটাল মোট চাপটা বের করার পর এবার যে আংশিক চাপগুলো আছে, এই আংশিক চাপগুলো দিয়ে তোমরা হচ্ছে বিক্রিয়াটা করতে হবে। ওকে, দেখো মোট চাপ কত হচ্ছে, মোট চাপ হচ্ছে 0.69 যোগ 0.31 যোগ করলে কত হয়, 9 10, 0.1 নাকি, দেখি কত হচ্ছে। এত বড় বড় অঙ্ক অ্যাডমিশন বা মেডিকেল আসবে না, এগুলো বোর্ড পরীক্ষা আসতে পারে অথবা বুয়েট টুয়েট আসতে পারে। 0.69 প্লাস 0.31, 1 আসে, 1 আসে। ও হ্যাঁ, এটা তো 1ই হবে, 0.1 কেন হবে। আচ্ছা দেখো টোটাল চাপ কি আসছে 1, তো আংশিক চাপ তো দিয়ে দিছে, কাজ একটু কমায় দিছে। তো আংশিক চাপ যেহেতু দেওয়া আছে, একটা আংশিক চাপ, একটা আংশিক চাপ, তো কি করব, উৎপাদের যে চাপটা আছে, তো সেটাকে একটু এখানে দেখাই। উৎপাদ কোনটা, এটা তো নাইট্রোজেনের আংশিক চাপ কত দেওয়া আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড লাস্টেরটা 0.31, এটা আবার স্কোয়ার দিতে হবে কারণ এখানে 2 আছে। ওকে, পরে নিচে আছে কত, যে এটার আংশিক চাপ দেওয়া আছে 0.69, এটাই লাস্ট, এরপর কোনো অঙ্ক করবো না, সব হোমওয়ার্ক থাকবে। ভাগ হচ্ছে 0.139 আছে কি, এবার মিলে গেছে, এই যে 0.139, বাস। তো এভাবে করে ফেলবো অঙ্কগুলো। এগুলো হচ্ছে দু একটা অঙ্ক আসবে, বেশি আসে না, এগুলো খুব কম আসে, যেমন 30টা বা 25টা যদি এমসিকিউ আসে, তার ভিতর একটা কিংবা দুইটা সর্বোচ্চ আসতে পারে। তো আসলে তখন কি করবে, এগুলো আগে করার চেষ্টা না করে ভালো, সব করার পরে যখন টাইম থাকে তখন এই ধরনের অঙ্ক নিয়ে বসবা।
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবক ব্যবহার করা হয়? কোনটা ব্যবহার করা হয়? আয়রন টায়রন গুলো। আচ্ছা দেখো, তো হেবার পদ্ধতিতে আয়রন ব্যবহার করা হয়। আচ্ছা দেখো, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর অক্সালিক অ্যাসিড দ্রবণে রিডক্স বিক্রিয়াটি কোনটি অটোপ্রভাবক হিসেবে কাজ করে? দেখো, অম্লীয় ও অক্সালিক অ্যাসিড দ্রবণে রিডক্স বিক্রিয়ার ক্ষেত্রে এই যে আমাদের ম্যাঙ্গানিজটা আছে, এ নিজেই কিন্তু অটোপ্রভাবক হিসেবে কাজকাম করবে। আচ্ছা দেখো, ম্যাঙ্গানিজটা ওরা নিজেই অটোপ্রভাবক হিসেবে কাজ করে। আবার দেখো যে টাইট্রেশন বা কোনো ধরনের বিক্রিয়া টিক্রিয়া আছে, ওই ধরনের বিক্রিয়া এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ও কিন্তু আবার স্বনির্দেশক হিসেবে কাজ করে। আর হচ্ছে ও নিজেও কিন্তু একটা রং, হ্যাঁ, ওটা গোলাপি বর্ণের যে রং থাকে, ও নিজেও কিন্তু একটা অটোপ্রভাবক হিসেবে কাজ করে, নির্দেশক হিসেবে কাজ করে, সরি, নির্দেশক হিসেবে কাজ করে। আর এখানে অটোপ্রভাবক হিসেবে কাজ করে ম্যাঙ্গানিজ। নিচে কোনটি অধিক তীব্র শক্তিশালী অ্যাসিড? এখন দেখো, তীব্রতার ক্ষেত্রে আমরা বলি যে অক্সো অ্যাসিডগুলো যেগুলো রয়েছে, এই অক্সো অ্যাসিডগুলোর যাদের যাদের এই যে কেন্দ্রীয় যে মোলটা আছে, এই কেন্দ্রীয় মোলের জারণ মান যত বেশি, সে বেশি শক্তিশালী। এটাই তো। তো এখানে আমরা জানি যে এই যে হাইপোক্লোরিক অ্যাসিড যেটা আছে, এটা তো সবচেয়ে বেশি শক্তিশালী। তো এই জায়গায় এগুলো সবই শক্তিশালী দেখা যাচ্ছে, সালফিউরিক অ্যাসিড আরো শক্তিশালী। নিচে কোনটি অধিক তীব্র বা শক্তিশালী? তো এখানে এইটা যখন থাকে, তখন আমাদের তো আর হিসাব নিকাশ করার দরকার নেই, কারণ এটা মুখস্থ রাখবে একদম। সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড এরা থাকে। তো তোমাদের মুখস্থ বিদ্যা করতে বলতেছি না, মুখস্থ করতে বলতেছি না, তবে হিসাব করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি হিসাব করে দেখাচ্ছি, তারপর আবার বলবো যে মুখস্থ বিদ্যার জন্য বলতেছি। দেখো কি হচ্ছে, এই যে অক্সিজেন এখানে কয়টা? 4টা, তার মানে কয়টা? 4 দুগুণে 8টা। হাইড্রোজেন কত? +1। তো পুরোটা কি হয়? নিউট্রাল হয়, তাই না? ওটার জারণ মান কি হবে? নিউট্রাল হবে। এখন নিউট্রাল মানে জিরো হবে। জিরো হইতে গেলে তো আমাদের কি করতে হবে? এই জায়গাটা দেখো, এখানে আছে +1, এখানে আছে -8, তার মানে আমাদের আরো দরকার +7। তো দুইটা মিলে কত হলো? +8। এখন দেখো, এখানে +8, এখানে -8, তো দুইটা মিলে কি জিরো হয়? হ্যাঁ, জিরো হয়। তো তার মানে অক্সিজেনের জারণ মান কত বলো তো? কি ক্লোরিনের জারণ মান? +7। তো সবচেয়ে বেশি +7 ওর এখানেই আছে। এগুলো হিসাব করে দেখো, +7 আশেপাশেও নাই। সালফিউরিক অ্যাসিড আছে সব +6, এগুলো আছে হচ্ছে +5, এগুলো আছে, এটাও আসছে তোমার +5। এই তো সবচেয়ে বেশি আছে এই যে হাইপোক্লোরিক অ্যাসিড যেটা। নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? একটু আগে আসলাম সবল, এখন দুর্বল। দুর্বল কোনটা? এটা তো সবল, এটাও সবল, এটাও সবল। এখানে একমাত্র দুর্বল ওকেই পাচ্ছি। 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, 4 দুগুণে, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড। অনুবন্ধী অম্ল কি? কোনটি অনুবন্ধী অম্ল ক্ষারক যৌগ? আচ্ছা, তো অনুবন্ধীর ক্ষেত্রে চিন্তা করবা যে অনুবন্ধী অম্ল ক্ষার, একটা জিনিস মাথায় যদি রাখো, এই চ্যাপ্টারের অনুবন্ধী অম্ল ক্ষার নিয়ে তোমাদের ঝামেলা হওয়ার কথা না। সবসময় দেখবা যে ওই অম্ল ক্ষার এদের শুধু একটা H+ এর অভাব থাকে, কম বেশি থাকে। একটা H+ এর কম বেশি যেটা থাকে ওইটাই হচ্ছে অম্ল ক্ষার যৌগ। তোমরা দেখো কোনটার ভিতরে থাকে এটা। দেখো এই জায়গায় কিন্তু সহজেই দেখতে পাচ্ছ, এখানে হাইড্রোজেন H+ আছে কয়টা? মানে হাইড্রোজেন আছে 3টা, এখানে হাইড্রোজেন আছে 2টা। তার মানে এটা হচ্ছে অনুবন্ধী অম্ল এবং ক্ষার। ওকে, অনুবন্ধী অম্ল ক্ষার। তারপর দেখি নেই, তো ফসফরিকের ক্ষারকত্ব কত? ফসফরিকের ক্ষারকত্ব কত হবে? এটার ক্ষারকত্ব তো 3 না 2। ও আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে একটা
টেকনিক আছে, বলতেছি। দেখো এই যোগটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা শুধু একাও না, ওর আরো সঙ্গী সাথী আছে। তো সবাইকে একসাথে বলে দিচ্ছি। শুরু করি, প্রথমে ওকে দিয়ে শুরু করি। H2 H3 PO2, ওকে, H3 PO3 H3 PO। তো এদের যে সঙ্গী সাথীরা আছে দেখবা এখানে খুব ইজিলি হয়ে যাবে এটা। এই যে এখানে কয়টা আছে, দুইটা, দুইটা থাকলে এটা কত হবে, এক। এখানে কয়টা আছে, তিনটা, একটা কম। এখানে কয়টা আছে, চারটা। বুঝতে পারছো কি না, বলা লাগবে? আচ্ছা আমরা বলি, এই জায়গায় অক্সিজেন যে কটা থাকবে একটা করে কম হয়ে এখানে খাড়া করতে হবে। ওকে, এই ট্রিক্সটা তোমরা এটা ক্ষেত্রে মনে রাখবা। ওকে, তিনটা জিনিস আছে ভাই ব্রাদার, মাঝে মাঝে কখনো এটা আসবে, কখনো এটা আসবে, কখনো এটা আসবে। তো শুধু মনে রাখবা অক্সিজেন কয়টা আছে, তার থেকে একটা কমায় দিবা। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড অম্লত্ব নিচের কোনটি? এটা, ও আচ্ছা, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের অম্লত্ব। এই ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডটা কি করে, যখন ও বিক্রিয়া করে, ও কিন্তু 6টা HCl কে গ্রহণ করে নেয়। বুঝতে পারছো বিষয়টা? মানে এক্ষেত্রে মানে আমার দেখতে হবে যে কয়টা ইয়ার সাথে বিক্রিয়া করে। অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড যেটা, ও যদি বিক্রিয়া করে তখন হচ্ছে 6 অণু বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে। এটা একটা বিষয়, কারণ এটা হচ্ছে সমতার একটা বিষয় আছে, বুঝছো? সমতার একটা বিষয় আছে। অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল কোনটি? তো অ্যামোনিয়া যৌগ দেখো, এটা আছে অ্যামোনিয়া, এটা সাথে একটা H+ কোনটি বেশি সেটা একটু দেখো। এই দেখো, এটা হচ্ছে অ্যামোনিয়া, তাই না? এখন এটার সাথে একটা H+ বেশি, মানে হচ্ছে ও যদি একটা H+ গ্রহণ করে, তখন কি হবে, তখন হচ্ছে NH4 করে প্লাস হবে। তো এর সাথে একটা বেশি কোনটা আছে, ওই যে ওখানে, কিন্তু অম্লের কথা বলা আছে। সালফ্রিক অ্যাসিডের অনুবন্ধী অ্যাসিড কোনটি? দেখো সালফ্রিক অ্যাসিড যেটা আছে এর অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে? সালফ্রিক অ্যাসিড, স্বাভাবিক। আচ্ছা এখানে আছে একটা, হয়ে যাবে দুইটা। বোঝা গেছে কি? মানে এখানে আছে একটা, হবে কি আরেকটা আসবে, মানে একটা কম আছে আর একটা বেশি দরকার। অ্যাসিডের ক্ষেত্রে আর কি, ক্ষারের ক্ষেত্রে কমে। কি প্রশ্ন বারবার আসে নাকি? ও আচ্ছা, এটা ক্ষারকের কথা বলা আছে। ক্ষারকের কথা বললে কি হবে, আর একটা কমে যাবে। এটা একটু ভালো প্রশ্ন আসছে, এই যে মানে একটু আগের যে প্রশ্নটা আছে ওটার সাথে যদি রিলেটেড করো, এটা অনুবন্ধী অ্যাসিড ছিল, তাই একটা বেড়ে গেছে। তো এখন অনুবন্ধী ক্ষারের কথা আসতেছে। অনুবন্ধী ক্ষারের কথা যখন আসবে তা এখন একটা কমতেছে, এটাই তো। মানে এখানে ওর একটা ছিল, ওই একটাও চলে গেছে। তো নিচের কোনটি উভয়ধর্মী? উভয়ধর্মী ক্ষেত্রে কোনটা হয়? উভয়ধর্মী ক্ষেত্রে আমরা দেখতে পারি যে হাইড্রোনিয়াম আয়ন উভয়ধর্মী, একটু দেখে নিই। বাইকার্বনেট, বাইকার্বন, এটা হচ্ছে উভয়ধর্মী। ও হচ্ছে, হ্যাঁ, ও হচ্ছে গ্রহণ করতে পারবে আবার ত্যাগ করতে পারবে। মেইনলি হচ্ছে এখানে কে কত প্রোটন গ্রহণ করে, কে কত প্রোটন ত্যাগ করে, এগুলোর উপর ভিত্তি করে আর কি অ্যাসিড বেস হয়। তো এই লোকটা হচ্ছে অ্যাসিড গ্রহণও করতে পারে আবার ত্যাগও করতে পারে, বুঝছো? মানে এই যে এখানে হাইড্রোজেনটা, ওটা আরেকটা হাইড্রোজেন গ্রহণ করে তাও করতে পারবে, আবার একটা ত্যাগও করতে পারবে। পরে দেখো নিচের কোনটি উভয়ধর্মী যৌগ, আবার চলে আসছে। পানিতে একটা উভয়ধর্মী যৌগ, আমরা সবাই জানি। পরের প্রশ্ন, কোনটি এমপিপ্রোটিক প্রজাতির? এমপিপ্রোটিক প্রজাতির মানে হচ্ছে মানে কোনটা ও একটা প্রোটন নিতে পারবে। তো এখানে দেখো সবারই প্রোটন নেওয়ার কোটা ফিল আপ হয়ে গেছে, একমাত্র এই দেখো এই বেচারা, ওর একটা প্রোটন দরকার, ও একটা প্রোটন নিয়ে সালফ্রিক অ্যাসিড হইতে পারে, তাহলে ও হবে এমপিপ্রোটিক প্রজাতি, তাই না? তাহলে ও হবে এমপিপ্রোটিক প্রজাতি। এই যে চলে আসছে, পিএস মান কিভাবে নির্ণয় করতে হয়।
0.05 মোলার সালফ্রিক অ্যাসিড দ্রবণে পিএইচ কত? এক্ষেত্রে দেখবা যে এখানে যদি H2 থাকে তাহলে এখান থেকে 2 যেটা থাকে, এই যে 2, তো তার মানে এই যাকে দুইটাই গুণ করবা, 0.05 যে মূল ঘনমাত্রাটা ছিল তাকে 2 দিয়ে গুণ করবা, গুণ করলে কত হচ্ছে 0.01। তো এটা ঘনমাত্রা বের হয়ে গেল। ঘনমাত্রা কারণ হচ্ছে দ্বিক্ষারকীয়, যেটা মানে দুইটা অ্যাসিড H2 রয়েছে, H দুইটা রয়েছে, তো 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করার পর এখানে কত আসছে 0.1। আর আমরা জানি দশমিকের পরে যতটা সংখ্যা থাকে পিএইচ কত হয় তত হয়। কি আসলো আবার? এই যে 0.005 দ্বিক্ষারকীয় সবল অ্যাসিড, ওই যে এই পিছে করে আসলাম, এখানে দ্বিক্ষারকীয় বলা আছে মানে 2 দিয়ে গুণ করতে হবে। করো 2 দিয়ে গুণ, 0. মান আর একটু বেশি আসবে যেহেতু 0 একটা বেশি। কত আসতেছে 0.01। ঠিক আছে তো? ওকে, তো এটার পিএস কত হবে? এই যে দুইটা আছে, 2 হবে পিএস। কি ব্যাপার, কিছু বললো? আচ্ছা, এটা কত হবে বলো তো? 2। নিচের কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক হয়? তো কোনটা ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক হবে? পিএইচ এর মান সর্বাধিক, পিএইচ এর মান সর্বাধিক মানে ওটা অ্যাসিড একটু কম থাকবে, তাই না? অ্যাসিড যদি একটু কম থাকে পিএইচ এর মান সর্বাধিক হবে, কারণ পিএইচ জিনিসটা কি, কম যত তত অ্যাসিড বেশি। তো এখানে দেখো এটা একটা অ্যাসিড, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, এই যে বাইকার্বনেট, এটা ক্ষারের মতো অনেকটা। তো এটাকে আমরা ধরবো আর কি, ঠিক আছে? এটাও অ্যাসিড, হচ্ছে এখানে এটা একটু কম অ্যাসিড, এই জন্য এটার পিএইচ মান বেশি থাকে। নিচের কোন পিএইচ মানের দ্রবণটি H প্লাসের ঘনমাত্রা বেশি? এই যে যার পিএইচ মান যত কম তার H প্লাসের ঘনমাত্রা তত বেশি, H প্লাসের ঘনমাত্রা যত বেশি ওইটা তত বেশি অ্যাসিডিক। বিশুদ্ধ পানিতে H প্লাসের মান কত হয়? 10⁻⁷ মোল পার লিটার। বুঝতেছো? এখানে নিরপেক্ষ, যেটা মানে আমাদের যে স্কেলটা ছিল এটা 0 থেকে কত 10⁴ পর্যন্ত, -4 পর্যন্ত। আর নিরপেক্ষ যে অবস্থানে থাকে ওখানে হচ্ছে H প্লাসের মানটা হচ্ছে 10⁻⁷ থাকে, এবং OH মাইনাস যেটা থাকে ওইটা 10⁻⁷ থাকে। ওকে, H প্লাস তো না, ওখানে H3O প্লাস মানে ওইখানে রিমাইন্ড থাকে। যাই হোক, 25°C তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ কত হবে? 7 হবে। ওকে, এখন দেখো এই যে একটা অ্যাসিড দেওয়া রয়েছে, ইথানোয়িক অ্যাসিড, এর আচ্ছা দেখো, তো কে এর মান দেওয়া আছে, কে এর মান কত দেওয়া আছে? 1.8 × 10⁵ এবং 0.1 মোলার দেওয়া আছে, এর পিএইচ মান বের করো। তো এটা একটা দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা কিভাবে পিএইচ বের করি, যে একটা সূত্র রয়েছে ওই সূত্র দিয়ে, যেমন এটা পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ, ও আচ্ছা এটা তো ইয়া না, এটা তো ওইটা না, আচ্ছা আচ্ছা আচ্ছা, পিকে √c, এটার একটা বিষয় ছিল, কত এটা সি একটা, আচ্ছা দেখো এটার পিএইচটা একটু এভাবে বের করতে হবে, যেহেতু এটা দুর্বল অ্যাসিড, এটা ভুলে গেছিলাম, মাইনাস লগ √,
এখানে হচ্ছে তোমার কে প্লাস হচ্ছে সি। ওকে, আচ্ছা এখন দেখো এই জায়গাটায় আমাদের হিসাব করলে মাইনাস লগ কে এর মানটা যদি বসা দিয়ে 1.8 ইন্টু 10⁻⁻5 গুণ যদি সি হয় 0.1 মোল, বাস। তো এটা হিসাব করো, করে মান বের করো। এটা তোমাদের হোমওয়ার্ক। দুটি অম্লীয় দ্রবণে পিএইচ যথাক্রমে 3 এবং 6, প্রথম দ্রবণটি দ্বিতীয় অপেক্ষা কত গুণ বেশি অম্লীয়। এখন দেখো এখানে পিএইচ এর মান কত পরিবর্তন হচ্ছে, 3 থেকে 6 চলে গেছে। 3 থেকে 6 চলে গেছে, বুঝতেছো যে কত গুণ হবে? 3 থেকে 6, এই 6 পর্যন্ত যেতে গেলে কয়টা ধাপ অতিক্রম করতে হবে? 4, 5। দেখো 1, 2, 3, আর প্রতি ধাপে কত করে? 10 গুণ করে বাড়তেছে। ঠিক আছে, কত গুণ বেশি অম্লীয়? 10 10 যদি সবগুলো করি তাহলে কত হচ্ছে? 1 2 3, 1000 গুণ। তো পিএইচ যথাক্রমে 3 এবং 6, তা প্রথম দ্রবণটি দ্বিতীয় অপেক্ষা কত? এই যে 1000 গুণ। তো এটা তো জানো যে লগারিদমের বিষয়টা 10 গুণ করে বাড়ে। তো আজকের ক্লাসে আর 4টা প্রশ্ন আছে, বাকি ক্লাসটা পরের দিন নেব। 0.1 মোলার HCl এর পিওএইচ, আচ্ছা তো পিওএইচ বের করতে হবে, তাহলে আমরা পিএইচ বের করে 14 থেকে বিয়োগ করব 0.1, এটা যেহেতু একটা এইচ আছে, তাহলে এটা হবে কত? 1। 1 এর ওএইচ, 1 এর যদি আমরা পিএইচ বের করি, 1 এর এটা তো পিএইচ 1, তাহলে ওএইচ কত হবে? মানে 14 থেকে 1 বিয়োগ গেলে কত হয়? 13 হয়। আচ্ছা 12% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে পিএইচ মান কত? দেখো এই পার্সেন্টেজ যেগুলো থাকে এগুলো সাধারণত এভাবে করতে হয় যে 10 দিয়ে গুণ করতে হয়, গুণ হচ্ছে এক্স এর মান বসিয়ে এটার যে মোলার ভর, দ্রবণ এটার যে ভর আছে সেটা দিতে হয়, তারপর আমাদের ঘনমাত্রাটা বের হয়। দেখো এটার কত? এক্স এর মান হচ্ছে 12, মানটা বসাই, পার্সেন্টেজ যেটা 12.5, 12.5কে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এটাতে কাটাকাটি করে ওখানে গুণ করে, না কাটাকাটি করি না, এটা বই করি, 10 গুণ 1.5 মিলি হচ্ছে এটা 120 হবে, 125 হবে। আচ্ছা 125 ডিরেক্টলি লিখি হিসাবে সুবিধা, 125 আর নিচে হচ্ছে 40। তো এবার কাটাকাটি করলে কি হয়? যদি আমরা একই ছিল, মনে করো যে 10 দিয়ে কাটলাম 4 আর এখানে পয়েন্ট থাকতো, এখানে কাটলে 3, এটা কাটলে হয়তো 0.1 টন সামথিং, তো এটার পিএস এর মান আসতো। তো এখানে দেখো এটার মান, পিএস এর মান তো এটা আসবে, ঘনমাত্রা আমরা যখন করব 3.1 সামথিং কিছু একটা আসবে, তারপর এটার যে একটা মান বের হবে এখান থেকে আমরা পিওএস এর মানটা বের করব, সেখান থেকে পিএস এর মানটা বের করব। ক্যালকুলেশন করে নিই, ধরো যে 12.5 ভাগ হচ্ছে 4, 3.125, বাস। এখন এটার পিএস এর মানটা বের করতে হবে। হলো 3.125, এটার পিএস এর মান বের হলে এটাকে বিয়োগ করতে হবে 14 থেকে। এটার পিএস এর মান তো বের হয়েছে অস্বাভাবিক, -0.49 আসে, 9। ওকে, তো এটাকে বিয়োগ করতে হবে, এটা যেহেতু ওএস এর মান আসবে, সরি পিএস এর মান না, পি ওএস এর মান আসবে। তো পিএস এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? 14 থেকে বিয়োগ করতে হবে। কি ব্যাপার, এটা তো মনে হচ্ছে আউট অফ বক্সে চলে যাবে। বিয়োগ দিচ্ছি, যোগ 0.4, দেখো 14 বার হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা আমরা ধরতে পারি 14.5 ধরতে পারি, এটা মানে 14 বার হয়ে গেছে আর কি। অ্যান্সার কোনটা দেখে নিই, 13.3, 13.3 কিভাবে হলো?
যোগ করলাম না বিয়োগ করলাম? আচ্ছা এখানে ছিল 3.125, ও আচ্ছা 0.25, ঠিক আছে। এর থেকে যদি আমি বিয়োগ করি 14, ঠিক আছে 13.5, ওকে। আমি উল্টা করছি, বিয়োগের জায়গায় যোগ করে দিছি। হ্যাঁ ঠিক আছে। তো 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ক্ষেত্রে একই ফর্মুলা দিয়ে ইউজ করবো, পার্সেন্টেজ থাকলে 10 গুণ এক্স, এটা করে ফেলো। লাস্ট মুহূর্তে চলে আসছি। 1 গুণ 10 মানে হচ্ছে 10ই, এখানে 40 দিয়ে ভাগ করবো তাহলে কত হয় 1/4, এটা আসে। এর পিএস মান বের করো, পিএস মান বের করে দেখো এখানে কোনটা আসে। এটা হচ্ছে ওএস মানটা বের হবে, ওএস মান যেটা আসে ওএস মানটা থেকে আবার পিএস মান থেকে বিয়োগ করতে হবে, মানে 14 থেকে বিয়োগ করতে হবে, এটা পড়বা। সেমিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিওএস কত? সেমিমোলার তো বোঝো, সেমিমোলার হচ্ছে 0.5 মোলার, যেটা 0.5 মোলার, যেটা যে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের পিওএস কত, তো সেটা তোমরা এবার বের করবা। বেস মান কত, যে 0.5 মোলার ক্যালকুলেশন করলে হয়ে যায় log 0.5 0.30 হয়, হ্যাঁ 0.30। আচ্ছা এটা তো 0.30, যেহেতু এটা ওএস বের করতে বলছে, পিএস বের করতে কোনো দরকার নেই। ওকে, এখানে দেখো ওএস বের করতে বলছে, আর যদি পিএস বের করতে বলতো তাহলে হচ্ছে 14 থেকে বিয়োগ করলে বের হইতো। লাস্ট কোশ্চেনে চলে আসছি আজকের ক্লাসে। কোন দ্রবণের ওএস আয়নের ঘনমাত্রা 3.5 ইন্টু 10⁻⁴ মোলার হলে এর পিএস কত? এই ধরনের অঙ্ক যখন আসে, যখন এই যে ওএস মাইনাস আয়নের ঘনমাত্রাটা দিয়ে দেয়, একটু খেয়াল করবো, এখানে ওএস মাইনাস আয়নের ঘনমাত্রাটা দেওয়া আছে, পুরোটা না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এই যে মান যেটা আছে এটার ক্ষেত্রে এই যে উপরে যে চারটা আছে, এই চারটা আমরা আগে নিয়ে আসি, আসার পর তারপর মাইনাস লগ এই মানটা বসাই, মাইনাস লগ এই মানটা বসাই। আমি আবার করে দিচ্ছি, দেখো এখানে আছে যে চারটা না, এই চারটা আমরা এখানে বসা দিব, চারটা বসানোর পর মাইনাস করে এই যে এই জিনিসটা আছে না প্রথম অংশটা, এটা মাইনাস লগ আকারে এখানে বসাবো 3.5, বোঝা গেল? তো এতটুকু বসানোর পর যে মানটা আসে ওইটা হচ্ছে আমাদের এখানে পিএস বা পিওএস, এখানে যেটা চায় সেটা, এখানে যদি ওএস আছে তাহলে আমাদের ওএস মানটা বের হয় আর কি, বোঝা গেল? ওএস মানটা বের হওয়ার পর এখানে চাইছে কিন্তু আমাদের আবার পিএস মান, পিএস মান যখন চায় তখন এটার মান সম্ভবত কত আসছিল, আচ্ছা এটার মান আসছিল 3.56, এরকম কিছু আসছিল, 3.56 এরকম আসছিল, তাহলে এটা হচ্ছে ওএস এর মানটা আসছিল। আর আমরা যখন পিএস এর মানটা বের করব তখন আবার কিন্তু ওই যে 14 থেকে বিয়োগ করে নিতে হয় 56, তো বিয়োগ করলে আমাদের এখানে 10.5 সামথিং কিছু একটা আসে, সেটা হচ্ছে এই উত্তরটা। এখন একটু খেয়াল করো, এই যে এই অঙ্কটা আমি আরেকবার করে করা দিচ্ছি এর জন্য, কারণ এই অঙ্কটার আবার দেখবা যে বিপরীত অঙ্ক আসে। বিপরীত অঙ্ক আসে বলতে তোমাকে পিএস এর মানটা দিয়ে দেয়, তোমাকে পিএস এর মানটা দিয়ে দিয়ে বলবে যে এস প্লাস আয়নের ঘনমাত্রা বা ওএস মাইনাস আয়নের ঘনমাত্রা বের করো, মানে এটার রিভার্সটা দেয়। এই ধরনের প্রশ্ন সামনে ওরকম পাবা। তো নেক্সট ক্লাসে সময় দিকে এই ধরনের প্রশ্ন পাবা। আমি একটু দেখাই তোমাদের কয় নম্বর প্রশ্নটা। তোমাদের যে 64 নম্বর প্রশ্ন যেটা আছে, এই প্রশ্নটা কিন্তু এই ধরনের কোশ্চেন পাবা। তো এটা আমরা নেক্সট ক্লাসে আবার সুন্দর করে বুঝিয়ে দিব বাকিটা। তো আজকে এ পর্যন্তই থাক। দ্বিতীয় ক্লাসে আমরা 50-এর পর থেকে 51 থেকে 100 পর্যন্ত আর কি সলভ করবো। ওখানে আরো নতুন নতুন কিছু ট্রিক্স আছে, ওগুলো তোমাদের শেখাই দিব। তো ওই ক্লাসটা করার জন্য আর কি আমন্ত্রণ জানাচ্ছি, ওটা অবশ্যই করবা। আর এই ক্লাসে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি চেষ্টা করব উত্তর দিতে।